বিসমিল্লাহির রহমানির রহিম। এই মহামারী করোনার সময়ে আশা করি সকল শিক্ষার্থী সুস্থ আছো এবং বাসায় অবস্থান করছো। আজকে আমি সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞান দশম অধ্যায় বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা এই অধ্যায় নিয়ে হাজির হয়েছি। আমি আব্দুর রহমান নাহিদ, সহকারী সিনিয়র শিক্ষক, দিলপাড়া লিটল জেনারেল স্কুল অ্যান্ড কলেজ। এই অধ্যায় শুরু করার পূর্বে আমার কিছু জিনিস কি জেনে রাখা ভালো। কি জিনিসগুলো? যে তোমরা ষষ্ঠ অধ্যায়ে পড়েছো অণু, পরমাণু। অণু কি, পরমাণু কি? আমরা জানি একটা পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কি কণা দ্বারা গঠিত। এই কণাগুলোকে আমরা বলছি অণু। এবং একটা অণুকে যখন হলো কি বিভক্ত করা হয় বা বিশ্লেষণ করা হয়, তাহলে আমরা কি পাই? আমরা পাই কি? পরমাণু। পূর্বে ধারণা করা হতো পরমাণুগুলো কি অবিভাজ্য, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা দেখেছেন এই পরমাণুগুলো কি ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নামে তিনটি কি মৌলিক কণিকা পাওয়া যায়, যাদেরকে আর বিশ্লেষণ করা যায় না। এই অণু পরমাণু নিয়ে আলোচনা করার কারণ কি? কারণ এই অধ্যায়ের শুরুতে আছে কি আধান। আর আধান জিনিসটাকে আমার যদি কি বুঝতে হয়, তাহলে এই পরমাণুর গঠন সম্পর্কে আমাদের কি স্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলে চলো এই অধ্যায় শুরু করার পূর্বে পরমাণু সম্পর্কে বা পরমাণুর গঠন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়া যাক। পরমাণুর গঠন। পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন মতামত রয়েছে। আমরা পরমাণুর গঠন সম্পর্কে আজকে রাদারফোর্ডের মতবাদটি কি আলোচনা করব, বা রাদারফোর্ডের মতবাদ অনুযায়ী পরমাণুর গঠনকে কি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা যায়। রাদারফোর্ড কি বলেছিলেন? রাদারফোর্ড বলেছিলেন পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস ধনাত্মক আধান বিশিষ্ট এবং এখানে এই নিউক্লিয়াসে পরমাণুর সকল ভর পাওয়া যায় আর কি, বা পরমাণুর যে ভর, সকল ভরই কি এই নিউক্লিয়াসে থাকে। কারণ কি? কারণ এই ভর সংখ্যা বা অ্যাটমিক মাস বলতে আমরা কি বুঝি? প্রোটন ও নিউট্রন সংখ্যার কি যোগফলকে আমরা বলি ভর সংখ্যা। এর মানে তাহলে আমরা কি বুঝতে পারছি? যে নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন এবং কি নিউট্রন। প্রোটন এবং কি নিউট্রন নিউক্লিয়াসে থাকে এবং কি প্রোটন এবং কি নিউট্রনের সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। আর এই যে হলো কি প্রোটন, এর চার্জ বা আধান হচ্ছে কি ধনাত্মক, নিউট্রন চার্জবিহীন, মানে কোনো চার্জ নেই। নিউট্রাল থেকে এর নাম হয়েছে কি নিউট্রন। এবং এই নিউক্লিয়াসকে ঘিরে কতগুলো অনুমোদিত কি কক্ষপথ রয়েছে। সেই কক্ষপথগুলোতে অবস্থান করে ইলেকট্রন, এবং এই ইলেকট্রনের চার্জ হচ্ছে কি ঋণাত্মক। তাহলে আমরা কি দেখছি? যে একটা পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, যেখানে অবস্থান করে প্রোটন এবং কি নিউট্রন, এবং বাইরে রয়েছে ইলেকট্রন। এখন আরেকটা জিনিস আমি ব্যাখ্যা করি, যে বাইরে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা তোমরা কি একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যদি জানা থাকে, অতি সহজেই তোমরা এগুলো কি ইলেকট্রনের সংখ্যা বলতে পারবে। আমি আরেকটু কি স্পষ্ট ধারণা করে বলছি, যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা জানা থাকলে কিভাবে আমি ইলেকট্রন সংখ্যা বের করব। আমরা জানি একটা মৌলের প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে, এবং যে কয়টা প্রোটন নিউক্লিয়াসে অবস্থান করে ঠিক সমসংখ্যক ইলেকট্রন তার বাইরের যে অনুমোদিত কক্ষপথগুলো রয়েছে সেখানে অবস্থান করে। যদি একটা পরমাণুর কেন্দ্রে যদি কত 10টা যদি হলো কি থাকে প্রোটন থাকে, তাহলে তার বাইরের কক্ষপথে মোট 10টা ইলেকট্রন থাকবে। তাহলে আমরা কি বলছি? যে প্রোটন যার আধান হচ্ছে কি ধনাত্মক, নিউট্রন যার কোনো আধান নেই, এবং কি ইলেকট্রনের আধান কি ঋণাত্মক। তাহলে একটা জিনিস আমরা কি বারবার উচ্চারণ করছি, সেটা হচ্ছে কি আধান। তাহলে আধান বলতে আমরা কি বুঝতে পারি, বা আধান কাকে বলে? যে হলো কি পরমাণুর
যে মৌলিক কণিকাগুলো রয়েছে এই মৌলিক কণিকাগুলোর বৈশিষ্ট্যকে কি বলা হয়? আধান। কিভাবে? যেমন আমরা প্রোটনের বৈশিষ্ট্য কি দেখেছি, এটা কি ধনাত্মক। এই ধনাত্মক আধান, এই ধনাত্মককে বলছি বা এই ধনাত্মক বৈশিষ্ট্যকে আমরা বলছি কি? আধান। ঋণাত্মকের বৈশিষ্ট্যতে আমরা কি বলতেছি? যে ইলেকট্রনের বৈশিষ্ট্যের মধ্যে বলছে এটা কি? ঋণাত্মক। এই ঋণাত্মক বৈশিষ্ট্যকে আমরা বলছিল কি? ঋণাত্মক আধান। এবং কি নিউট্রনের কোনো কি আধান নেই। তাহলে আধান বলতে আমরা কি বুঝি? আধান বলতে আমরা বুঝি যে মৌলিক যে কণিকাগুলো রয়েছে এই পরমাণুর মৌলিক কণিকাগুলোর বৈশিষ্ট্যকে আমরা বলছি কি? আধান। তাহলে একটা পরমাণুর মধ্যে কি কি আধান পেলাম? প্রোটন ধনাত্মক আধান বিশিষ্ট এবং কি ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট। তাহলে আশা করি তোমরা কি আধান সম্পর্কে একটু কি বুঝতে পেরেছো। এরপরে একটা পরমাণু কখন হলো কি আধানগ্রস্ত হয়? একটি পরমাণু কখন আধানগ্রস্ত হয় বা তোমরা হলো কি জেনে অবাক হবে যে একটা পরমাণু এর মধ্যে কি থাকে? ধনাত্মক আধান প্রোটন, ঋণাত্মক আধান থাকে কি? ইলেকট্রন। থাকার পরও একটি পরমাণু আধান নিরপেক্ষ। যে কি ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন থাকার পরও একটা কি পরমাণু যখন হলো কি থাকে এগুলো কি আধান নিরপেক্ষ। এখন প্রশ্ন জাগতে পারছে স্যার কেন প্লাস মাইনাস থাকার পরও কেন একটা পরমাণু কি আধান নিরপেক্ষ? কারণ হচ্ছে আমরা আগেই বলেছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা জানি না, যে আমরা কি বলেছিলাম আমাদের যত সংখ্যক প্রোটন পরমাণু নিউক্লিয়াসে থাকে সম সংখ্যক ইলেকট্রন তার বাইরে অবস্থান করে। অতএব এই প্লাস এবং মাইনাস একে অপরকে কি করে? ইগনোর করে কি হয়ে যায়? আধান নিরপেক্ষ কত? 0। তাহলে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে একটা পরমাণু কি আধান নিরপেক্ষ। তাহলে এই পরমাণু কখন আধানগ্রস্ত হবে বা কখন এটা কি ধনাত্মক আধান হবে বা কখন এটা ঋণাত্মক আধান হবে, এটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে জাগতে পারে। তোমরা অষ্টম শ্রেণীতে উঠলে ইলেকট্রন বিন্যাস করবে, এখনো তোমরা কি ইলেকট্রন বিন্যাস করনি? ইলেকট্রন বিন্যাসের মধ্যে তাও তোমাদের কি বোঝার সুবিধার্থে আমি একটু সুবিধা করে দেই। আমরা জানি যে বাইরে যে কি অনুমোদিত যে কক্ষপথগুলো থাকে সবগুলো ইলেকট্রন একটি কক্ষপথে কখনোই থাকতে পারে না। প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা? 2টা। পরের কক্ষপথে সর্বোচ্চ কয়টা? 8টা। এবং পরের কক্ষপথে 18টা, তার পরের কক্ষপথে 32টা। এইভাবে ইলেকট্রন থাকে। সবগুলো ইলেকট্রন একই কক্ষপথে থাকতে পারে না। তো এই ইলেকট্রনগুলো কক্ষপথ থেকে বিন্যস্ত করার কি নিয়ম আছে যেটা তোমরা অষ্টম শ্রেণীতে জানতে পারবে। তাও তোমাদের বোঝা সুবিধার্থে যে প্রথম যেমন নর্মালি সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা 11। আমরা আগেই বলেছিলাম পারমাণবিক সংখ্যা যত এর প্রোটন সংখ্যা তত এবং ইলেকট্রন সংখ্যাও কি তত। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে আমরা কি বলেছিলাম? প্রথম কক্ষপথে থাকে কয়টা? 2টা। তারপরে কক্ষপথে কত? 8টা। এর পরের কক্ষ থাকে 18টা। কিন্তু আমার হলো কি ইলেকট্রন আছে কয়টা? 11টা। তাহলে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কত একটার বেশি কি ইলেকট্রন আমি কি পরবর্তী কক্ষপথে বসাতে পারবো না। তাহলে আমরা কি দেখছি যে সোডিয়ামের জন্য আমি ইলেকট্রন বিন্যাস করছি, তো ইলেকট্রন বিন্যাস কি পেলাম? 2 আর 1। মানে এর যে হলো কি তৃতীয় যে কক্ষপথ আছে তার তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। তাহলে তোমরা কি তোমাদের সুবিধার্থে তোমরা উপরে ক্লাসে গেলে এগুলোকে আরো বিশদ কি জানতে পারবে। তারপর তোমাদের বোঝার কারণে আমি কি একটু বলে দেই আর কি, যদি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় তার শেষ কক্ষপথে যদি কত 1টা 2টা বা 3টা ইলেকট্রন থাকে তাহলে তারা সাধারণত ইলেকট্রন কি করে? ত্যাগ করে। আর ইলেকট্রন বিন্যাসের সময় যদি শেষ কক্ষপথে কত 5টা 6টা 7টা থাকে তাহলে তারা ইলেকট্রন কি করে? গ্রহণ করে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন তারা কি গ্রহণ করছে বা কেন তারা কি বর্জন করছে। আমরা জানি সকল পরমাণু কি থাকতে চায়? স্থিতিশীল থাকতে চায়। এই স্থিতিশীল থাকার জন্য
ওরা ওদের শেষ কক্ষপথে, যেমন প্রথম কক্ষপথ যদি ওর যদি কক্ষপথ থাকে একটা, তাহলে ও চায় ওর জানি প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে। যদি ওর কক্ষপথ যদি কত 2 হয়, ও চায় ওর জানি কয়টা 8টা, এবং কি 8টা যে ইলেকট্রন বিন্যাস বা 8টা ইলেকট্রন বিন্যাস কক্ষপথে বসা কি সুস্থিতিশীল, মানে এই ইলেকট্রন বিন্যাসটা কি খুব সুস্থিতিশীল। এ কারণে সবাই চায় ওর জানি শেষ কক্ষপথে কয়টা থাকে, 8টা ইলেকট্রন থাকে। তো তুমি তাকায় দেখো যে সোডিয়াম যেন আমি ইলেকট্রন বিন্যাস করলাম, তাহলে এর কক্ষপথে কয়টা, 2 8 1, মানে শেষ কক্ষপথে কয়টা আছে, 8টা, সরি 1টা। তাহলে ও কি চায়, ও চায় যেন ওর শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। তাহলে ও যদি 8টা ইলেকট্রন ওর শেষ কক্ষপথে যদি করতে চায়, তাহলে ওর কি 7টা গ্রহণ করা লাগে, যেটা হলো কি একটা ইলেকট্রন গ্রহণ করতে প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন। তাহলে ওর কয়টা গ্রহণ করতে হবে, 7টা। তাহলে ওর প্রচুর পরিমাণ শক্তির কি হবে, প্রয়োজন হবে। তার চাইতে ও চিন্তা করে ওর শেষ কক্ষপথে যদি একটা ইলেকট্রন যদি ও যদি কি বর্জন করতে পারে, তাহলে ওর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়ে যায়, 8টা, যা সুস্থিতিশীল। এই কারণে যার শেষ কক্ষপথে 1টা 2টা 3টা থাকে, ওরা কি করে, ইলেকট্রন ত্যাগ করে, এবং যার শেষ কক্ষপথে কত 5টা 6টা 7টা থাকে, ওরা ইলেকট্রন গ্রহণ করে। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে স্যার হলো এগুলো কেন আলোচনা করছেন বা এগুলো কি কাজে লাগবে। এখন দেখো কি হচ্ছে, আমাদের টপিক ছিল যে পরমাণু কখন আদানগ্রস্ত হয়। তাহলে আমরা দেখেছি পরমাণুগুলোকে নিরপেক্ষ, ওদের বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে, আমরা জানি কি নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। একটা পরমাণু চাইলে এগুলো কি করতে পারে না, বর্জন করতে পারে না বা গ্রহণ করতে পারে না, মানে এরা নিউক্লিয়াসে কি আটকা অবস্থায় থাকে। এদের বাইরে যে ইলেকট্রনগুলো থাকে এগুলো ওরা চাইলে কি ত্যাগ করতে পারে বা কি করতে পারে, গ্রহণ করতে পারে। তাহলে যখন একটা পরমাণু আমরা জানি তড়িৎ নিরপেক্ষ থাকে বা আধান নিরপেক্ষ থাকে, তখন যে কয়টা প্লাস থাকে সেই কয়টা কি থাকে, মাইনাস থাকে। প্লাস হচ্ছে প্রোটন, মাইনাস হচ্ছে কি ইলেকট্রন। তো ও যখন ওর শেষ কক্ষপথের একটা ইলেকট্রন কি ছেড়ে দিল, তখন কি অবস্থা হচ্ছে দেখো, এর মধ্যে ধনাত্মক আধানের পরিমাণ কি বেড়ে যাচ্ছে। তখন সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে সে আর কি আধান নিরপেক্ষ থাকে না। এর মধ্যে ধনাত্মক আধানের কি বেড়ে যাওয়ার কারণে আমার সোডিয়াম কি হচ্ছে, ধনাত্মক আধান বিশিষ্ট হচ্ছে। এবং আবার যদি আমরা যদি ক্লোরিন নিয়ে চিন্তা করি, ক্লোরিন এর হলো কি, সে ইলেকট্রন আছে কয়টা, 17টা। তাহলে প্রথম কথা 2টা, পরে কথা 8টা, তাহলে আর থাকে কয়টা, 7টা। তখন শেষ কথা আছে কয়টা, 7টা। আমরা কি বলেছিলাম, 5টা 6টা 7টা যদি ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে 7টা ইলেকট্রন থাকার কারণে ও কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করার ফলে কি হচ্ছে দেখো, যে কয়টা প্লাস সেই কয়টা মাইনাস ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে ওর মধ্যে মাইনাসের পরিমাণ কি বৃদ্ধি পাচ্ছে। যখন ক্লোরিন একটা ইলেকট্রন কি গ্রহণ করে, তখন ক্লোরিন আর কি তড়িৎ নিরপেক্ষ থাকে না, মাইনাস বৃদ্ধি পাওয়ার কারণে তখন ক্লোরিন কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তখন একটা পরমাণু কি হয়ে গেল, তো আমরা দেখছি একটা পরমাণু কিভাবে হলো কি ধনাত্মক আধান বিশিষ্ট হয়। যখন ইলেকট্রন কি ত্যাগ করে তখন হয়ে যায় কি ধনাত্মক আধান বিশিষ্ট, এবং যখন কি ইলেকট্রন কি করে, গ্রহণ করে, তখন হয়ে যায় কি ঋণাত্মক আধান বিশিষ্ট। তাহলে একটা পরমাণু ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট কিভাবে হয় সেটা আমরা দেখলাম। এখন আসো আমরা আমাদের কি পড়ায় চলে যাই। প্রথমে তাহলে আমরা কি দেখলাম, আধান কি, পরমাণুর যে মৌলিক কণিকাগুলো থাকে তার বৈশিষ্ট্যকে আমরা কি বলেছি, আধান। আধানের কিভাবে সৃষ্টি হলো, আমরা দেখেছি একটা পরমাণু প্রাথমিক অবস্থায় যখন ইলেকট্রন কি গ্রহণ বা বর্জন করে না, তখন হলো কি থাকে, আধান নিরপেক্ষ। তখন এর আধান থাকে কি শূন্য। যখনই একটা ইলেকট্রন কি করে, ত্যাগ করে, তখন হয়ে যায় ধনাত্মক আধান বিশিষ্ট। এবং যখন একটা ইলেকট্রন কি করে, গ্রহণ করে, তখন হয়ে যায় হলো কি ঋণাত্মক আধান বিশিষ্ট। তা আধান কীভাবে সৃষ্টি হয় তা দেখলাম। এখন হলো যে আমরা প্র্যাকটিক্যালি আধান কিভাবে সৃষ্টি হয় সেটা কিভাবে হলো বের করব। যে ইলেকট্রনের প্রতি আসক্তি বা ইলেকট্রন গ্রহণ সবাই করতে চায়। সকল পরমাণুর বৈশিষ্ট্য হচ্ছে তারা সবাই কি চায়, ইলেকট্রন গ্রহণ করতে চায়। কিন্তু কিছু পরমাণুর ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি, কিছু পরমাণুর কি ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কি কম। যখন দুইটা পরমাণুকে বা দুইটা পদার্থকে আমি কি পরস্পরের সংস্পর্শে আনি বা ঘষি, তখন যার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি থাকে বা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি থাকে, সে ইলেকট্রন কি করে, গ্রহণ করে, এবং কি
বাধ্য হয়ে অপর পরমাণুর যার কি ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কি কম তার কি ইলেকট্রন ত্যাগ করা লাগে। তাহলে আমরা কি দেখলাম যে কি আমরা দুইটা বস্তুর কি ঘর্ষণের ফলে আমি কি করতে পারি, আদান সৃষ্টি করতে পারি। এরকমই যে একটা কাচদণ্ডকে যদি আমি কি একটা কি ফানেল দ্বারা যদি ঘষি বা একটা সিল্কের কাপড় দ্বারা যদি ঘষি, কাচদণ্ড যদি সিল্কের কাপড় দ্বারা যদি আমি ঘষি একটা কাচদণ্ডকে, সিল্কের কাপড়ের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি, এই কারণে কাচদণ্ড থেকে ইলেকট্রনগুলো সিল্কের কাপড় কি গ্রহণ করে ফেলবে এবং ইলেকট্রন গ্রহণ করার ফলে সিল্কের কাপড় হয়ে যাবে কি ঋণাত্মক আধান বিশিষ্ট এবং কাচদণ্ডটা কি ইলেকট্রন হারিয়ে আমরা দেখছি যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হয়ে যায় কি ধনাত্মক আধান বিশিষ্ট। তাহলে এইভাবে আমি ঘর্ষণের ফলে ধনাত্মক এবং কি ঋণাত্মক আধানের সৃষ্টি করতে পারি। তাছাড়া আমি যদি একটা যদি কি প্লাস্টিকের যদি পশমি কাপড় দ্বারা যদি ঘষি তাহলে আমার হলো কি প্লাস্টিকটা হয়ে যায় কি ঋণাত্মক আধান বিশিষ্ট এবং পশমি কাপড়টা হয়ে যায় কি ধনাত্মক আধান বিশিষ্ট। এখন আমরা যে জিনিসটা তোমাদেরকে দেখাবো আর কি যে আধান বা চার্জের হলো কি ধর্ম আর কি। আমরা দুই ধরনের কি আধান দেখতে পেয়েছি, একটা কি ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান। কিভাবে ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান সৃষ্টি করা যায় একটু আগে ব্যাখ্যা করেছি যে আমরা যদি একটা কাচদণ্ডকে সিল্কের কাপড় দ্বারা যদি ঘষি, সিল্কের কাপড়টাকে ইলেকট্রন গ্রহণ করার ফলে সিল্কের কাপড় হয়ে যায় ঋণাত্মক আধান বিশিষ্ট আর কাচদণ্ডটা হয়ে যায় ধনাত্মক আধান বিশিষ্ট। অথবা আমি যদি একটা চিরুনি বা প্লাস্টিকের চিরুনি এবং কি যদি পশমি কাপড় দ্বারা যদি ঘষি, পশমি কাপড়ের কি ইলেকট্রন আসক্তি প্লাস্টিকের তুলনায় কম হওয়ার কারণে প্লাস্টিকটা হয়ে যাবে কি ঋণাত্মক আধান বিশিষ্ট এবং আমার পশমি কাপড় হয়ে যাবে ধনাত্মক আধান বিশিষ্ট। তো আমি যদি একটা বেলুন পশমি কাপড় দ্বারা যদি ঘষি তাহলে কি হচ্ছে আমরা জানি কি বেলুনটা রাবারের তৈরি, যখন আমি পশমি কাপড় দ্বারা একে ঘষবো তখন বেলুনটা হয়ে যাবে কি ঋণাত্মক আধান বিশিষ্ট এবং পশমি কাপড় হয়ে যাবে কি ধনাত্মক আধান বিশিষ্ট। এরকম আমি যখন কি দুইটা বেলুন ঋণাত্মক আধানে কি পরিণত করে ফেলবো, এদেরকে যখন কি একে অন্যের কি সংস্পর্শ আনার চেষ্টা করব দেখবো একে অন্যকে কি করছে বিকর্ষণ করছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আধানের ধর্ম হচ্ছে যে এরা কি যদি হলো কি সম আধান বা একই আধান পরস্পরকে কি করে বিকর্ষণ করে এবং কি বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। মানে ধনাত্মককে কি করবে বিকর্ষণ করবে, ধনাত্মক ঋণাত্মককে কি করবে আকর্ষণ করবে, অথবা ঋণাত্মককে কি করবে বিকর্ষণ করবে। চার্জের ধর্ম আমরা কি পেলাম যে কি সম আধান বা কি একই রকম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত যুক্ত আধান পরস্পরকে কি আকর্ষণ করে। তুমি তোমরা চাইলে বাড়িতে কি পরীক্ষার সাহায্যে এটা বের করতে পারো। এরপরে হচ্ছে কি আমার স্থির তড়িৎ হতে চলতড়িৎ। স্থির তড়িৎ হতে কি চলতড়িৎ কি ব্যাখ্যা করার পূর্বে আমরা হলো আগে কি পরিবাহী অপরিবাহী বা অর্ধপরিবাহী কি এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। পরিবাহী দেখে বুঝতে পারছি এটা কি পরিবহন করার কি আছে ক্ষমতা আছে বা পরিবহন করতে পারে। অপরিবাহী মানে কি পরিবহন করতে পারে না। অর্ধপরিবাহী মানে কি পরিবাহীর চাইতে কি বেশি, পরিবাহীর চাইতে কি কম কিন্তু অপরিবাহীর চাইতে বেশি আর কি পরিবহন করতে পারে। কি পরিবহন করতে পারে? আধান। তোমরা বাসায় অবশ্যই তোমাদের যে হলো বৈদ্যুতিক যে সুইচগুলো আছে তার মধ্য দিয়ে কি বৈদ্যুতিক তার দেখেছো।
সে তারগুলো কি লালচে কালারের, মানে তামা তার। এই তামা বা ধাতব পদার্থ কারা আমরা একটু আগে বলেছিলাম, যারা কি একটা দুইটা তিনটা ইলেকট্রন কি ত্যাগ করতে পারে, তারা হচ্ছে কি ধাতু। আর এসব ধাতব পদার্থ কি করতে পারে, আদান পরিবহন করতে পারে। অতএব যারা কি সহজে আদান কি পরিবহন করতে পারে তাদেরকে বলা হয় কি পরিবাহী। যারা হলো কি আদান মোটেই পরিবহন করে না, সামান্য মাত্র বা বিন্দুমাত্র পরিবহন করে না, তাদেরকে বলা হয় কি অপরিবাহী। আর যারা হলো কি পরিবাহীর চাইতে বেশি কিন্তু কি পরিবাহীর চাইতে কি কম, অপরিবাহীর চাইতে কি বেশি আদান পরিবহন করতে পারে, তাদেরকে বলা হয় কি অর্ধ পরিবাহী। তা কারা পরিবহন করতে পারে, যে সকল ধাতব পদার্থ কি আমার আদান পরিবহন করতে পারে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার, কেন ধাতব পদার্থ এই আদানগুলোকে পরিবহন করতে পারে? আসলে বিদ্যুৎ বলতে আমরা কি বুঝি? বিদ্যুৎ বলতে আমরা বুঝি ইলেকট্রনের প্রবাহকে বলা হয় বিদ্যুৎ। কি ইলেকট্রনের প্রবাহকে কি বলা হয়? বিদ্যুৎ। কিভাবে? যেমন আমরা দেখেছি সোডিয়াম এর শেষ কক্ষপথে ছিল একটা ইলেকট্রন, এবং ক্লোরিন এর শেষ কক্ষপথে ছিল কত? 7টা ইলেকট্রন। আমরা বলেছি কি একটা থাকলে ত্যাগ করবে এবং 7টা থাকলে গ্রহণ করবে। যখন সোডিয়াম একটা ইলেকট্রন কি গ্রহণ করে এবং কি ক্লোরিন সেই ইলেকট্রন কি করে একটা ইলেকট্রন কি ত্যাগ করে এবং ক্লোরিন সেই ইলেকট্রন কি গ্রহণ করে, এর মাঝে যদি আমি যদি তারের মাধ্যমে যদি কি বাল্ব দিয়ে দেই, তাহলে কি যাওয়ার পথে সেই বাল্বটাকে কি জ্বালিয়ে দিয়ে যাবে। তাহলে আমরা কি বলছি, যে ইলেকট্রনের প্রবাহকে বলছি কি বিদ্যুৎ। এবং ধাতব যে পদার্থগুলো আছে তাদের মধ্যে কি প্রচুর পরিমাণে কি মুক্ত ইলেকট্রন থাকার কারণে এরা সহজে কি করতে পারে, একটা ইলেকট্রন এক পাশ থেকে অন্য পাশে পরিবহন করতে পারে। আর অপরিবাহীর মধ্যে এরকম কি মুক্ত ইলেকট্রন না থাকার কারণে ওরা কি করে না, বিদ্যুৎ বা ইলেকট্রন পরিবহন করতে পারে না। এ কারণে এদেরকে বলা হয় কি অপরিবাহী। যেমন কি কাঠ, রাবার, এগুলো কি অপরিবাহী পদার্থ, এরা কি করতে পারে না, তড়িৎ পরিবহন করতে পারে না বা আদান পরিবহন করতে পারে না। আর অর্ধপরিবাহী এরা হলো কি, যে একটু তাপ দিলে আর কি এরা কি করে, পরিবাহীর ন্যায় আচরণ করে, তখন কি বিদ্যুৎ পরিবহন করে। যেগুলো বিশদ ব্যাখ্যা তোমরা কি আরো উপরের ক্লাসে কি জানতে পারবে। তাহলে আমরা পরিবাহী কি, অপরিবাহী কি, অর্ধপরিবাহী কি, সেটা আমরা কি জানতে পারলাম। এরপরে কি হচ্ছে, যে স্থির বিদ্যুৎ হতে চল বিদ্যুতের কি সৃষ্টি। একটু আগে আমরা দেখিয়েছিলাম, যখন আমি একটা কি রাবারের বেলুনকে পশমি কাপড় দ্বারা ঘষেছিলাম, পশমি কাপড়টা হয়েছিল কি ধনাত্মক এবং রাবারটা হয়েছিল কি ঋণাত্মক। এর মধ্যে যে হলো কি আদানটা উৎপন্ন হয়েছে, এটা কি স্থির অবস্থায় এখানে কি অবস্থান করার কারণে এখানে এই আদানগুলোকে আমি বলছি কি স্থির বিদ্যুৎ। যখনই ওকে কি আমি কি হাত দ্বারা স্পর্শ করব, আমরা জানি কি যে আমাদের মানব দেহ বিদ্যুৎ পরিবাহী, এবং কি যখন ওরা কি আমি কি হাত দ্বারা কি স্পর্শ করব, এর যে মাইনাস আদানগুলো আছে এটা আমার কি হাতের মাধ্যমে কোথায় ভূমিতে চলে যাবে। মানে তখন আর কি এই আদানগুলো কি ছিল না, স্থির ছিল না, তখন এই আদানটা কি হয়ে গেছে, আমার চলো বিদ্যুতে কি রূপান্তরিত হয়ে গেছে। তাহলে আজকে এ পর্যন্তই আমরা কি বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের পরবর্তী ক্লাসে আমরা কি বাকি যে জিনিসগুলো আছে সেটা নিয়ে কি আলোচনা করব। এই পর্যন্ত কি তোমরা কি সবাই কি বাসায় অবস্থান করবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।